আজ সুপ্রিম কোর্টে যে নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে, এবং সেখানে এই প্রসঙ্গ উঠেছে যে ভারতের রাষ্ট্রপতিও এই রক্ষা কবচ পান না, যে রক্ষা কবচ মুখ্য নির্বাচন কমিশনারদের দেওয়া হয়েছে। এখান দিয়ে আমরা আলোচনা শুরু করি এবং তারপর পরবর্তীতে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং শুরু হচ্ছে সে বিষয়ে আসবো। আবিদ্যা, প্লিজ। আজকে মাননীয় সুপ্রিম কোর্ট একটা হিয়ারিং করেছে, একটা পিটিশন ফাইল হয়েছে। সেই পিটিশনটা ফাইল করেছে একটা এনজিও, তার নাম হচ্ছে লোক প্রহরী। লোক প্রহরী বলে একটা এনজিও, তারা ফাইল করেছে এই পিটিশনটা। 2023 সালে যে কেন্দ্রীয় সরকার যে পার্লামেন্টে যে আইন পাস করেছে, যে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার এবং বাকি দুই ইলেকশন কমিশনারকে রক্ষা কবচ দেওয়ার জন্য, যে ওনারা অফিসিয়াল ক্যাপাসিটিতে যে কাজটা করবেন তার উপরে ওনাদের আগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না লাইফ লং। যতদিন ওনারা বেঁচে থাকবেন ততদিন করা যাবে না। মানে ইলেকশন কমিশনারের চেয়ার থেকে সরে গেলেও, রিটায়ার হয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এইটা কিন্তু শুধু আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে একটা ইমিউনিটি দেওয়া হচ্ছে, যেটা অনেক কনস্টিটিউশনাল অথরিটিকে কনস্টিটিউশনে দেওয়া আছে। গভর্নর, রাজ্যপালকে দেওয়া আছে, রাষ্ট্রপতিকে দেওয়া আছে, জজেসকে দেওয়া আছে, কিন্তু কাউকে লাইফ লং দেওয়া নেই। এইটা করতে গিয়ে যেটা আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট হিয়ারিং করে যা আজকে স্টে দেয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ ইস্যু করেছে এবং তাদের রেসপন্স জানতে চেয়েছে যে এই ব্যাপারে তাদের বক্তব্য কি। আজকে স্টে দিতে একটু দ্বিধা বোধ করেছে অনারেবল সুপ্রিম কোর্ট। কিন্তু একটা জিনিস বোঝা দরকার আমাদের, যে এই যে রক্ষা কবচটা দেওয়া হচ্ছে, এইটা কিন্তু মানে ইলেকশন কমিশন বলছে যে আমরা আর্টিকেল 324-এ আমাদের পাওয়ার আছে এবং কেউ হস্তক্ষেপ করতে পারে না, আমাদের আনলিমিটেড পাওয়ার আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, আমরা আমাদের কাজ করব, রোল রিভিশন, ইলেকশন কন্ডাক্ট করা, এটসেট্রা এটসেট্রা। এইটা কিন্তু অত সহজ ব্যাপারটা নয়। বোধহয় দেশের মানুষকে বোঝা দরকার যে কোনো কনস্টিটিউশনাল অথরিটি ইন্ডিপেন্ডেন্ট হওয়া এক জিনিস, কিন্তু তার সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি একটা শব্দ আছে। প্রত্যেকটা ক্ষমতার সঙ্গে একটা অ্যাকাউন্টেবিলিটি আসে এবং তার সঙ্গে জুডিশিয়াল রিভিউ আসে। কোনো সংস্থা নেই যার উপরে জুডিশিয়াল রিভিউ হয় না। সবার অ্যাকশনের উপরে জুডিশিয়াল রিভিউ কোর্ট হস্তক্ষেপ করতে পারে। যেহেতু গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা রয়েছে আন্ডার আর্টিকেল 32 এবং আর্টিকেল 226 আন্ডারে। এই ক্ষমতা রয়েছে, সে জুডিশিয়াল রিভিউ করতে পারে যে কোনো অথরিটির কাজকর্মে। কেন্দ্রীয় সরকার যখন এই আইনটা করলো, তখন চিফ ইলেকশন কমিশনার এবং দুই ইলেকশন কমিশনারকে এই জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি থেকে বাইরে রেখে দিল। এইটা ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি। এইটার হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছেন না যে এটা কি এমন আছে। কিছু লোক আবার তার ফেভারে বলছে, কিছু লোক এগেনস্টে বলছে, অনেক লোক জানেই না যে ব্যাপারটা কি হয়েছে। কিন্তু এটা ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি। এবং পৃথিবীতে এমন কোনো দেশ নেই, মানে ডেমোক্রেসি যেখানে আছে, যেখানে ইলেকশন হয়, ভোট হয়, ডিক্টেটরশিপ বাদ দিলাম, কিন্তু পৃথিবীতে কোনো দেশ নেই যেখানে জুডিশিয়াল রিভিউ, ইলেকশন কমিশনের কাজের ওপরে জুডিশিয়াল রিভিউ হয় না। মোস্ট রিসেন্ট হয়েছে জর্জ বুশ এবং আল গোর যখন প্রেসিডেন্টের ইলেকশন কন্টেস্ট করেছিলেন, তখন ফ্লোরিডা স্টেটে কাউন্টিং নিয়ে একটা সমস্যা হয়েছিল জর্জ বুশ এবং আল গোরে। ওইখানে কিন্তু ওইখানকার যে হাইকোর্ট বা যে কোর্ট আছে, তারা কিন্তু জুডিশিয়াল রিভিউ করেছিল, নিজে থেকে করেছিল। এই ছাড়া ইংল্যান্ডেও ঘটেছে এই ঘটনা। তো সব দেশে যেখানে ডেমোক্রেটিক প্রিন্সিপালস আছে, ইলেকশন হয়, ভোট হয়, জুডিশিয়াল রিভিউ সবসময় থাকে। এইটাকে অফ করে দিয়ে ডেমোক্রেসিটাকে শেষ করার একটা ফার্স্ট স্টেপে এগিয়ে গেল। যে কোনো ইলেকশন কমিশনার যাই করুক না কেন, 100 কোটি ভোটার আছে,
কালকে কোনো ইলেকশন কমিশনার এলেন, তার মাথায় এলো যে সব মহিলা ভোটারের নাম আমি ডিলিট করে দেবো, সব মহিলা ভোটারের নাম ডিলিট করে দেবো, শুধু পুরুষরা ভোট দেবে, অথবা শুধু গ্রাজুয়েটরা ভোট দেবে কালকে। তাহলে তো মানে কি মানে ডেমোক্রেসিটাই শেষ হলো। যেটা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন বা ফাদার অফ কনস্টিটিউশন বাবা সাহেব আম্বেদকর এবং তার টিম যখন এটা তৈরি করেছিল, জজদেরকেও এই ইমিউনিটিটা দেয়নি। তারা তো খুব ফার সাইটেড ছিলেন, তারা কিন্তু জজদেরকেও, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জজ, গভর্নর, রাজ্যপাল এদের অ্যাকশনের ওপরে চেয়ারে থাকাকালীন ইমিউনিটি আছে, কিন্তু চেয়ার ছেড়ে দেওয়ার পর তার অফিসিয়াল অ্যাকশন উপরে রিভিউ হবে না, জুডিশিয়াল রিভিউ হবে না। এইটা কোনো ডেমোক্রেটিক দেশে হয় না। সবসময় ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি সঙ্গে সঙ্গে যায়, কোনোটা কারোর বিরোধিতা নয়। ইন্ডিপেন্ডেন্স অবশ্যই থাকবে, তার অপারেশনাল কাজ, তার ডে টু ডে কাজকর্মতে ইন্ডিপেন্ডেন্স থাকবে, কেউ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। না হলে তো একটা মানুষ আসবে, এই যে জ্ঞানেশ কুমার এখন যা করছেন, ওনার যা কন্ডাক্ট আছে, সেই কন্ডাক্ট জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ছে। এতগুলো পিটিশন ফাইল হলো কেন? এতদিন তো হয়নি। আর এই সেটেলড প্রিন্সিপাল কিন্তু লোকের ভিউয়ারদের জানা দরকার যে 1978 সালে একটা কেস হয়েছিল, মনোহর সিং গিল ভার্সেস ইলেকশন কমিশন, একটা কেস হয়েছিল 1978-এ। তখন সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে, বলেছে হ্যাঁ ইলেকশন কমিশনের কাজের ওপরে জুডিশিয়াল রিভিউ হতে পারে, এটা সেটেলড প্রিন্সিপাল আছে ইলেকশন কমিশনের। তাছাড়া টিএন সেশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস হয়েছে 1995 সালে, ওইখানে একই কথা সুপ্রিম কোর্ট বলেছে যে ইলেকশন কমিশনের কাজের ওপরে জুডিশিয়াল রিভিউ হতে পারে। তো এই জুডিশিয়াল রিভিউ হওয়া খুব বাঞ্ছনীয়, ডেমোক্রেসির জন্য এটা খুব ভালো। যারা কাজ করছেন তাদের তো এটা জানা দরকার যে পরে আমার রিভিউ হতে পারে, আমার কাজের ওপরে একটা ওয়াচডগ আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। এইটা যেটা করেছে, মনে হয় না, আমার মনে হচ্ছে যে আজকে হিয়ারিং এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে কমেন্টটা করেছেন, ওনারও এই ব্যাপারটা নিয়ে খুব একটা, উনি স্টে দেননি আজকে, কিন্তু উনারও মনে হচ্ছে যে উনিও এটাকে নিয়ে খুব উদ্বিগ্ন, যে এই মানে ব্ল্যাঙ্কেট ইমিউনিটি দিয়ে দেওয়া, উনিও উদ্বিগ্ন আছেন। দেখা যাক, কেসটা আনফোল্ড করুক, তারপরে আমরা বুঝতে পারবো।